নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শুনবেন আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ইছামতি পঞ্চদশ পর্ব। নীলমণি সমাদ্দার পড়ে গিয়েছেন বিপদে। সংসার অচল হয়ে পড়েছে। 3 আনা দর উঠে গিয়েছে 1 কাঠা চালের। তার একজন বড় মুরব্বী ছিলেন দেওয়ান রাজারাম। রাজারামের খুন হয়ে যাওয়ার পরে নীলমণি বড় বেকায়দায় পড়ে গিয়েছেন। রাজারাম দাদা লোক বড় ভালো ছিল না, কূটবুদ্ধি, সাহেবের তাঁবেদার। তাই করতে গিয়েই মারাও পড়ল। আজকাল কথা সবাই জানে, অঞ্চলে শামবাগদির মেয়ে কুসুমকে তিনি বড় সাহেবের হাতে সমর্পণ করতে গিয়েছিলেন রাতে চুপি চুপি, ওকে ভুলিয়ে টুলিয়ে ধাপ্পা ধুপ্পি দিয়ে। কুসুমকে তার বাবা ওর বাড়ি রেখে যায় তার চরিত্র শোধরাবার জন্যে। বড় সাহেব কিন্তু কুসুমকে ফেরত দিয়েছিল, ঘরে ঢুকতেও দেয়নি। রাজারামকে বলেছিল, এখন সময় অন্যরকম, প্রজাদের মধ্যে গোলমাল দেখা দিয়েছে, এখন কোনো কিছু ছুতো পেলে তারা চটে যাবে, গভর্নমেন্ট চটে যাবে। নতুন ম্যাজিস্ট্রেটটা নীলকর সাহেবদের ভালো চোখে দেখে না, একে নিয়ে চলে যাও। কে আনতে বলেছিল একে? রাজারাম চলে আসেন। কুসুম কিন্তু সে কথা তার আত্মীয় স্বজনের কাছে প্রকাশ করে দেয়। সেজন্য বাগদি ও দুলে প্রজারা ভয়ানক চটে যায় দেওয়ান রাজারামের ওপর। রাজারাম যে বাগদিদের দলের হাতেই প্রাণ দিলেন, এও তার একটা প্রধান কারণ। গ্রামে কোনো কথা চাপা থাকে না, এসব কথা এখন সকলেই জানে বা শুনেছে। নীলমণি সমাদ্দার শুনেছেন কানসোনার বাগদিরা এ অঞ্চলে ওদের সমাজের প্রধান। তারাই একজোট হয়ে সেই রাত্রে রাজারামকে খুন করে। বড় সাহেব যে কুসুমকে গ্রহণ না করে ফেরত দিয়েছিল, এ কথাও সবাই জেনেছিল সে সময়। সাধারণের শ্রদ্ধা আকর্ষণও করেছিল সেজন্য বড় সাহেব। যাক, সে সব কথা। এখন কথা হচ্ছে নীলমণি সমাদ্দার করেন কি? স্ত্রী আন্নাকালী দুবেলা খোঁচাচ্ছেন, চাল নেই ঘরে, কাল ভাত হবে না, যা হয় করো, আমি কথা বলে খালাস। দুপুরের পর নীলমণি সমাদ্দার সেই কানসোনা গ্রামেই গেলেন। সেই অনেক দিন আগে কুঠির দাঙ্গায় নিহত রামু বাগদির বাড়ি। রামু বাগদির ছেলে হারু পাটের দড়ি পাকাচ্ছিল কাঁটাল তলায় বসে। আজকাল হারুর অবস্থা ভালো, বাড়িতে 2টো ধানের গোলা, 1 গাদা বিচুলি। হারু উঠে এসে নীলমণি সমাদ্দারকে অভ্যর্থনা করলে। নীলমণি যেন অকুলে কুল পেলেন হারুকে পেয়ে, বললেন, বাবা হারু, একটু তামাক খাওয়া দেখি। হারু তামাক সেজে নিয়ে এসে কলার পাতায় কলকে বসিয়ে খেতে দিলে। বললে, এদিকে কনে এলেন? ততক্ষণে নীলমণি সমাদ্দার মনে মনে একটা মতলব ঠাউরে ফেলেছেন। বললেন, তোমার কাছে কি দরকার? কাল রাত্রিরই একটা খারাপ স্বপ্ন দেখলাম তোর ছেলেটার বিষয়ে। নারায়ণ বাড়ি আছে, তাকে ডাক দে। একটু পরে নারায়ণ সর্দার এলো থেলো হুঁকোয় তামাক টানতে টানতে। এই নারায়ণ সর্দারই রাজারাম রায়কে খুন করবার প্রধান পান্ডা ছিল সেবার। দেখতে দুর্ধর্ষ চেহারা, যেমনি জোয়ান তেমনি লম্বা, এ গ্রামের মোড়ল। নীলমণি বললেন, এসো নারায়ণ, একটি খারাপ স্বপ্ন দেখে তোমাদের কাছে এলাম। তোমাদের আপন বলে ভাবি, পর বলে তো কখনো ভাবিনি। স্বপ্নটা হারুর ছেলে বাদলের সম্বন্ধে। যেন দেখলাম, এই পর্যন্ত বলেই যেন হঠাৎ থেমে গেলেন। হারু ও নারায়ণ সমস্যার উদ্বেগে সুরে বললেন, কি দেখলেন? সে আর শুনে দরকার নেই। আজ আবার অমাবস্যা, শুক্রবার। ওরে বাবা, বলেছে তদর্ধম কৃষি কর্মণি, সর্বনাশ, সে চলবে না। নারায়ণী গ্রামের সর্দার, গ্রামের মধ্যে বুদ্ধিমান বলে গণ্য। সে এগিয়ে এসে বললে, তাহলে এর বিহিত কি খুড়োমশাই? নীলমণি মাথা নেড়ে বললেন, আরে সেই জন্যই তো আশা, তোমরা তো পর নও, নিতান্ত আপন বলে ভেবে এলাম চেরোটা কাল। আজ কি তার ব্যত্যয় হবে? না বাবা, তেমনি বাপে আমার জন্ম দেয়নি। এই পর্যন্ত বলেই নীলমণি সমাদ্দার আবার চুপ করলেন। নারায়ণ সর্দার ন্যায্য পক্ষেই বলতে পারত যে এর মধ্যে বাপের জন্ম দেওয়ার কথা কেন এসে পড়ল অবান্তর ভাবে।
কিন্তু সেসব কিছু না বলে সে উৎকণ্ঠার সঙ্গে বললে, তাহলে এখন এর বিহিত করতে হবে আপনারে। মোদের কথা বাদ দেন, মোরা চোখেও দেখি নে, কানেও শুনি নে, যা হয় করো আপনি। নীলমণি বললেন, কিন্তু বড্ড গুরুতর ব্যাপার, ষড়ঙ্গ মাতৃ সাধন করতে হবে কিনা। আজ কি বার? শুক্র, শনি, রবিবারে হলো দ্বিতীয়, শুক্লপক্ষের দ্বিতীয়। ঠিক হয়ে গিয়েছে, দাঁড়াও ভেবে দেখি। নীলমণির মুখখানা যেন এক জটিল সমস্যার সমাধানে চিন্তাকুল হয়ে পড়ল। তাকে নিরুপদ্রবে চিন্তার অবকাশ দেওয়ার জন্যে দুজনে চুপ করে রইল, মামা ও ভাগ্নে। অল্পক্ষণ পরে নীলমণির মুখ উজ্জ্বল দেখালো, বললেন, হয়েছে, যাবে কোথায়? কি খুড়োমশাই? কিছু বলবো না, খোকার কপালে ঠেকিয়ে দুটো মাসকলাই আমারে দাও দেখি। হারু দৌড়ে গিয়ে কিছুক্ষণ পরে দুটি মাসকলাইয়ের দানা নিয়ে এসে নীলমণির হাতে দিল। সে দুটি হাতে নিয়ে নীলমণি প্রস্থানোদ্যত হলেন। হারু ও নারায়ণ ডেকে বললে, সে কি, চললেন যে? এখন যাই, বুধবার অষ্টোত্তরী দশা, ষড়ঙ্গ হোম করতে হবে এই মাসকলাই দিয়ে, নিঃশ্বাস ফেলবার সময় নাই। খুড়োমশাই দাঁড়ান, দু কাঠা সোনামুখ নিয়ে যাবেন না বাড়ির জন্য? সময় নেই বাবা, এখন হবে না, কাল সকালে আগে মাদুল্লি নিয়ে আসি, তারপর অন্য কথা। পথে নেমে নীলমণি সমাদ্দার হনহন করে পথ চলতে লাগলেন। মাছ গেঁথে ফেলেছেন, এই করেই তিনি সংসার চালিয়ে এসেছেন, আজ এ গায়ে কাল ও গায়ে। তবে সব জলে ডাল সমান গলে না। গায়ের ধারের রাস্তায় দেখলেন তাঁদের গ্রামের ক্ষেত্রঘোষ এক ঝুড়ি বেগুন মাথায় নিয়ে বেগুনের ক্ষেত থেকে ফিরছে। রাস্তাতে তাকে পেয়ে ক্ষেত্র বেগুনের বোঝা নামিয়ে গামছা ঘুরিয়ে বাতাস খেতে খেতে বললে, বড্ড খরগোশের উপদ্রব হয়েছে, বেগুনের জালি যদি পড়েছে তবে দেখো আর নেই। 2 বিঘে জমিতে মোটে এই 10 গন্ডা বেগুন, এরকম হলে কি করে চলে? একটা কিছু করে দেন দেনি, আপনাদের কাছে যাব ভেবেলাম। নীলমণি বললেন, তার ব্যবস্থা হয়ে যাবে। একটা হত্তুকি নিয়ে আমার বাড়ি যাবা আজ রাত্রির 2 সময়, আজ অমাবস্যে, ভালোই হলো। বেশ, যাবানি। হ্যাঁ, দুটো বেগুন নিয়ে যাবা? তুমি যখন যাবা তখন নিয়ে যাও, বেগুন আর আমি বইতে পারবো না। বাড়ির ভেতরে ঢোকবার আগে কাদের গলার শব্দ পেলেন বাড়ির মধ্যে। কে কথা বলে? বাড়ির মধ্যে কেউ তো যাবে না। বাড়ি ঢুকতেই ওর পুত্রবধূ ছুটে এলো দোরের কাছে, বললে, বাবা! কি, বাড়িতে কারা কথা বলছে বৌমা? চুপ চুপ, সরোজিনী পিসি এসেছে ভাঁড়ার কোলা থেকে, তার জামাই আর মেয়ে নিয়ে, সঙ্গে দুটো ছোট নাতনি। মা বলে দিলেন চাল বাড়ন্ত, যা হয় করুন। আচ্ছা বলগে, সব ঠিক হয়ে যাচ্ছে। ওদের একটু জলপান দেওয়া হয়েছে? কি দিয়ে জলপান দেওয়া হবে, কি আছে ঘরে? তাই তো, আচ্ছা দেখি আমি। নীলমণি সমাদ্দার বাড়ির বাইরে রামতলায় এসে অধীরভাবে পায়চারি করতে লাগলেন। কি করা যায় এখন? সরোজিনী তার মাস্তুতো বোন, সরোজিনীরও কি আর আসবার সময় ছিল না? আর আসার দরকারই বা কি রে বাপু, দুটো হাত বেরোবে? যত সব আপদ। কখনো একবার উদ্দেশ্য নেয় না একটা লোক পাঠিয়ে, আজ মায়া একেবারে উঠলে উঠল। একটু পরেই ক্ষেত্রঘোষ এসে হাজির হলো। তার হাতে গন্ডা 5 বেগুন দড়িতে ঝোলানো, 1 ছড়া পাকা কলা আর 1 ঘটি খেজুরের গুড়। তার হাতে সেগুলো দিয়ে ক্ষেত্র বললে, ওর নিজের গাছের গুড়, বড় ছেলে জাল দিয়ে তৈরি করেছে, সেবা করবেন। আর সেই দুটো হত্তুকি বলেলেন আনতি, তাও এনেছি। তা তো হলো আপাতক্ষেতর, কাঠা 2 চাল বড্ড দরকার চেয়ে। বাড়িতে কুটুম্ব এসে পড়েছেন, অথচ আমার ছেলে বাড়ি নেই। কাল আসবার সময় চাল কিনে আনবে 2 মণ, কথা আছে। এখন কি করি? তার আর কি, মুই এখনই এনে দিচ্ছি। চালের ব্যবস্থাও হয়ে গেল। ক্ষেত্রঘোষ চাষী গৃহস্থ, তার সংসারে কোনো জিনিসের অভাব নেই।
তখনই সে 2 কাঠা চাল নিয়ে এসে পৌঁছে দিলে ও নীলমণি সমাদ্দারের হাতে হত্যুকি দুটোও দিলে। নীলমণি হত্যুকি নিয়ে ও চাল নিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন। বাইরে আসতে আধ ঘন্টা দেরি হয়ে গেল। ফিরে এসে সেই হত্যুকি দুটো ক্ষেত্রঘোষের হাতে দিয়ে বললেন, যাও, এই হত্যুকি দুটো বেগুন ক্ষেতের পূব দিকের বেড়ার গায়ে কালো সুতো দিয়ে ঝুলিয়ে রেখে দেবা। ব্যাস, মন্তর দিয়ে শোধন করে দিলাম, খরগোশের বাবাও আসবে না। পরদিন সকালে কানসোনা গেলেন। একটি পুরনো মাদুলি পুত্রবধূ খুঁজে পেতে কোথা থেকে দিয়েছে। উনি সেটা জিউলি গাছের আঠা আর ধুলো দিয়ে ভর্তি করে নিয়েছেন। একটু সিঁদুর চেয়ে নিয়েছেন বাড়ি থেকে। পথে একটা বেলগাছ থেকে বেলপাতা পেড়ে সিঁদুর মাখালেন বেশ করে। হারু ও নারায়ণ উদ্বিগ্নভাবে তারই অপেক্ষায় আছে। হারুর তো রাত্রে ভালো ঘুম হয়নি বললে। নারায়ণ সর্দার বললে, তবু তো বাড়ির মধ্যে বলতে বারণ করেলাম, মেয়ে মানুষ সব কেঁদে কেটে অনর্থ বাঁধাবে। নীলমণি সমাদ্দার সিঁদুর মাখানো বেলপাতা আর মাদুলি ওর হাতে দিয়ে বললেন, তুমি গিয়ে হলে খোকার দাদু, তুমি গিয়ে তার গলায় মাদুলি পরিয়ে দেবা আর এই বেলপাতা ছেঁচে রস খাইয়ে দেবা। কাল সারা রাত জেগে ষড়ঙ্গ হোম করিনি? বলি, না, ঘুম অনেক ঘুমবো। হারু আমার ছেলের মতো, তার উপকারটা আগে করি। বড্ড শক্ত কাজ বাবা, এখন নিয়ে যাও, জমেও ছোঁবে না। আমার নিজেরও একটা দুর্ভাবনা গেল বাবা। এরপর কি হলো তা অনুমান করা শক্ত নয়। হারুর কৃষাণ গুপে বাগদি 1 ধামা আউশ চাল আর 2 কাঠা সোনামুখ মাথায় করে বয়ে দিয়ে এলো নীলমণি সমাদ্দারের বাড়ি। নীলমণির সংসারে এইরকমই চলে। গয়া মেম সকালে সামনের উঠোনে ঘুঁটে দিচ্ছিল। এমন সময় দূরে প্রসন্ন আমিনকে আসতে দেখে গোবরের ঝুড়ি ফেলে কাপড় ঠিকঠাক করে নিয়ে উঠে দাঁড়ালো। প্রসন্ন চক্রবর্তী কাছে এসে বললে, কি হচ্ছে? বলে দিয়েছি না, এসব করো না গয়া, আমার দেখলি কষ্ট হয়। রাজরানী কিনা আজ ঘুঁটে কুড়ুনি। গয়া হেসে বললে, যা চিরডাকাল করতে হবে তা যত সত্তর আরম্ভ হয় ততই ভালো। হা হা, আজ তোমার মাও যদি থাকতো বেঁচে। হঠাৎ মারা গেল কিনা? মরবার বয়স আজও তা বলে হয়নি ওর। সবই অদেষ্ট খুড়োমশাই, তা নলি। গয়া মেম বিষণ্ণ মুখে মাটির দিকে চেয়ে রইল। প্রসন্ন চক্রবর্তী ঘরটার দিকে চেয়ে দেখলে 2খানা খড়ের ঘর। একখানাতে সাবেক আমলে রান্না হতো। হুঁশিয়ার বড়দা বাগদিনী মেয়ের কুঠিতে খুব পশার প্রতিপত্তির অবসরে রান্নাঘরখানাকে বড় ঘরে দাঁড় করায়, কাঁঠাল কাঠের দরজা, চৌকাঠ, জানালা বসিয়ে। এইখানাতেই এখন গয়া মেম বাস করে বলে মনে হলো, কারণ জানালা দিয়ে তক্তপোষের উপর বিছানা দেখা যাচ্ছে। কিন্তু অন্য ঘরখানার অবস্থা খুব খারাপ। চালের খড় উড়ে গিয়েছে, ইঁদুরে মাটি তুলে ডাঁই করেছে দাওয়ায়, গোবর দিয়ে নিকোনো হয়নি, দেওয়ালে ফাটল ধরেছে। প্রসন্ন চক্রবর্তী বললে, ঘরখানার এই অবস্থা কি করে হলো? কি অবস্থা? পড়ে যায় হয়েছে। গেল গেল, একা নোক আমি, কখানা ঘরে থাকবো। প্রসন্ন চক্রবর্তী কতকটা যেন আপন মনেই বললে, সাহেব টাইপ কি জানো, ওরা হাজার হোক ভিন দেশের, আমাদের সুখ দুঃখ ওরা কি বা বুঝবে। তোমারও ভুল, কেন কিছু চাইলে না সেই সময়টা? তুমি তো সব সময় শিওরে বসে থাকতে, কিছু হাত করে নীতি হয়। গয়া মেম চুপ করে রইল। বোধ হলো ওর চোখের জল চিকচিক করছে। প্রসন্ন চক্রবর্তী ক্ষুব্ধ কণ্ঠেই বললে, না, তোমার মতো নির্বোধ মেয়ে গয়া আজকালকারের দিনে ঝাঁটা মারো। একথা বলবার এবং এত ঝাঁঝের সঙ্গে বলবার হেতুও হচ্ছে গয়া মেমের ওপর প্রসন্ন চক্রবর্তীর আন্তরিক দম। গয়ার চেয়ে সেটুকু কেউ বেশি বোঝে না। চুপ করে থাকা ছাড়া তার আর কি বা করবার ছিল।
এমন সময় ভগীরথ বাগদির মা কোথা থেকে উঠোনে পা দিয়ে বললে, আমিন বাবু না? এসো বসো। আপনার কথা আমি সব শুনলাম দাঁড়িয়ে। ঠিক কথা বলেছ। গয়ারে দুবেলা বলি, বড় সাহেব তো তোরে মেম বানিয়ে দিয়ে গেল। সবাই বললে গয়া মেম। মেমের মতো সম্পত্তি কি দিয়ে গেল তোরে? মাডা মরে গেল, ঘরে দ্বিতীয় মানুষ নেই, হাতে একটা কানা করি নেই, কুঠির সেই জমিটুকু ভরসা। আর বছর দুটো ধান হয়েছে, তবে এখন খেয়ে বাঁচছ, নয়তো উপোস করতে হতো না আজ। এদিকে বাগদিদের সমাজে তুই অচল, তোরে নিয়ে কেউ খাবে না। তুই এখন যাবি কোথায়? ছেলেবেলায় কোলে পিঠে করেছি তোদের, কষ্ট হয়। মা নেই, আর তোরে বলবে কে? সে মাগি শুধু মনের দুঃখে মরে গেল। আমারে বলতো, দিদি, মেয়েটার যদি একটু জ্ঞান গম্যি থাকতো, তবে মোদের ঘরে আজ হতো রাজরানী। তা না, শুধু হাতে ফিরে আলেন নীলকুঠি থেকে। গয়া যুগপৎ খোঁচা খেয়ে একটু মরিয়া হয়ে উঠল। বললে, আমি খাই না খাই তাতে তোমাদের কি? বেশ করেছি, আমি যা ভালো বুঝেছি করেছি। ভগীরথের মা মুখ ঘুরিয়ে চলে যেতে উদ্যত হলো। যাবার সময় বললে, মনটা পড়ে তাই বলি, তুই হলি চিরকালের একনিয়া আপদ, তোরে আর আমি জানি নে। যখন সাহেবের ঘরে জাত খোয়ালি, সেই সঙ্গে একটা ব্যবস্থাও করে নে। ওর মা কি সোজা কান্না কেঁদেছে এই একটা বছর? তোর হাতের জল পর্যন্ত কেউ খাবে না পাড়ায়। তুই অসুখ হয়ে পড়ে থাকলে এক ঘটি জল তোরে কেটা দেবে এগিয়ে? আপনি বিবেচনা করে দেখো আমিন বাবু, নীলকুঠি তো হয়ে গেল অপর লোকের, সাহেব তো পটল তুলল, এখন তোর উপায়? প্রসন্ন চক্রবর্তী বললে, জমিটুকু যাই করে দিয়েছিলাম, তবুও মাথা রক্ষে, নয়তো আজ দাঁড়াবার জায়গাও থাকতো না। তাও তো ভাগ দিয়ে 5 বিঘে জমির ধান মোটে পাবি। ভগীরথের মা বললে, ভাগের ধান আদায় করাও হ্যাংনামা কম বাবু, সে ওর কাজ। ও যে মেম সাহেব কি না, ফাঁকি দিয়ে নিলি মেয়ে মানুষ, তুই কি করবি শুনি? ভগীরথের মা চলে গেল। গয়া মেম প্রসন্ন চক্রবর্তীর দিকে তাকিয়ে বললে, খুড়োমশাই কি ঝগড়া করতে এলেন? বসবেন না যাবেন? না, ঝগড়া করব কেন? মনটা বড্ড কেমন করে তোমাকে দেখে, তাই আসি। গয়া মেম সাবেক দিনের মতো হাসতে লাগলো, মুখে কাপড় দিয়ে। প্রসন্ন চক্রবর্তী দেখলে ওর আগের সে চেহারা আর নেই, সে নিটোল সৌন্দর্য নেই, দুঃখে কষ্টে অন্যরকম হয়ে গিয়েছে যেন। তবুও জমিটা সে দিতে পেরেছিল যে নিজের হাতে মেপে মস্ত বড় একটা কাজ হয়েছে, নইলে গয়া মেম না খেয়ে মরতো আজ। প্রসন্ন চক্রবর্তী বসলো গয়ার দেওয়া বেদে চেটায়, অর্থাৎ খেজুর পাতার তৈরি চেটায়। কি খাবেন? সে আবার কি? কেন খুড়োমশাই, ছোট জাত বলে দিতে পারিনি খেতি? কলা আছে, পেঁপে আছে, কেটেও দেব না, আপনি কেটে নেবেন। সকালবেলা আমার বাড়ি এসে শুধু মুখে যাবেন? সত্যি গয়া দুটো বড় বড় পাকা কলা, একটা আস্ত পেঁপে, আধখানা নারকোল নিয়ে এসে রাখলে প্রসন্ন আমিনের সামনে। হেসে বললে, জলটা আর দিতে পারবো না খুড়োমশাই। তারপরে ঘরের দিকে যেতে উদ্যত হয়ে বললে, দাঁড়ান, একটা জিনিস দেখাই। কি? আনছি, বসুন। খানিক পরে ঘর থেকে একখানা ছোট ছাপানো বই হাতে নিয়ে এসে প্রসন্ন আমিনের সামনে দিয়ে বললে, দেখুন। দাঁড়ান, ও কি? একখানা দা নিয়ে আসি, বেশ করে ধুয়ে দিচ্ছি, ফল খান। শোনো শোনো, এ বই কোথায় পেলে? তোমার ঘরে বই? কি বই এখানা? দেখুন, আমি কি লেখাপড়া জানি? সেই কবিরাজ বুড়ো দিয়েছে বুঝি? পড়তে জানো না, বই দিলে কেন? দিলে নিয়ে এলাম। কৃষ্ণের শত নাম। প্রসন্ন আমিন বিস্মিত হয়ে গেল দস্তুর মতো।
গয়া মেমের বাড়ি ছাপানো বই, তাও কিনা কৃষ্ণের শতনাম। না। বসে বসে ফলগুলো সে খেলে দা দিয়ে কেটে, আধখানা পেঁপে গয়ার জন্য রেখে দিলে। হেসে বললে, এখানটায় আসতে ভালো লাগে, তোমার কাছে এলি সব দুঃখ ভুলে যাই গয়া। ওইসব বাজে কথা আবার বকতে শুরু করলেন। আসবেন তো আসবেন, আমি কি আসতে বারণ করেছি? তাই বলো, প্রাণটা ঠান্ডা হোক। ভালো হলেই ভালো। কৃষ্ণের শতনাম বই কি করবে? মাথার কাছে রেখে শুই। বাড়িতে কেউ নেই, মা থাকলেই কথা ছিল না। ভূত প্রেত অপদেবতার ভয় কেটে যায়, একা থাকি ঘরে। তা ঠিক। এদিকে পাড়া শুদ্ধ 70। কুঠির সাহেব বেঁচে থাকতে সবাই খোসামত করত, এখন রাত বিরাতে ডাকলি কেউ আসবে না। তাই ওই বইখানা দিয়েছেন বাবা, কাছে রেখে শুলি ভয় ভিতর থাকবে না বলি দিয়েছেন। বড় ভালো লোক। আজ ধান বান্তি না গেলি খাওয়া হবে না, চাল নেই। তাও কেউ ঢেঁকি দেয় না এ পাড়ায়। ও পাড়ার কেনারাম সর্দারের বাড়ি যাব ধান ভান্তি। তারা ভালো, যাতে বুনো বটে, কিন্তু তাদের মধ্যে মানুষেতা আছে খুড়ো মশাই। প্রসন্ন চক্রবর্তী সেদিন উঠে এলো একটু বেশি বেলায়। তার মনে বড় কষ্ট হয়েছে গয়াকে দেখে। একটা মাদার গাছতলায় বসলো খানিক্ষণ গণেশপুরের মাঠে। গণেশপুর হলো গয়া মেমদের গ্রামের নাম। শুধুই বাগদি আর কঘর জেলে ছাড়া এই গ্রামে অন্য জাতের বাসিন্দা কেউ নেই। রোদ বড্ড চড়েছে, তবু বেশ ছায়া গাছটার তলায়। প্রসন্ন ভাবলে বসে বসে, গয়া বড্ড বেকায়দায় পড়ে গিয়েছে। আজ যদি আমার হাতে পয়সা থাকতো, তবে ওরে অমন ধারা থাকতে দিতাম। যেদিকে চোখ যায় বেরোতাম দুজনে। সে সাহস আর করতে পারিনি। বয়সও হয়েছে, ঘরে ভাতও নেই। গাছটার মাদার পেকেছে নাকি? প্রসন্ন মুখ উঁচু করে তাকিয়ে দেখলে, না, পাকেনি। বিকেলের দিকে ভবানী ভাগবত পাঠ করে উঠলেন। তিনি জানেন ভাগবত অতি দুরূহ ও দুরাবগাহ গ্রন্থ। যেমন চমৎকার কবিত্ব, তেমনি অপূর্ব এর তত্ত্ব। অনেকক্ষণ ভাগবত পাঠ করে পুঁথি বাঁধবার সময় দেখলেন ওপাড়ার নিস্তারিণী এসে উঠানে পা দিলে। নিস্তারিণী আজকাল ভবানীর সঙ্গে কথা বলে, অবশ্য এই বাড়ির মধ্যেই, বাইরে কোথাও নয়। নিস্তারিণী কাছে এসে বললে, ও ঠাকুর জামাই, এসো বৌমা, ভালো? যেমন আশীর্বাদ করেছেন। একটা কথা বলতে এলাম। কি বলো? বুড়ো কবিরাজ মশাইয়ের বাড়ি ধম্ম কথা হয়, গান হয়। আমি যেতে পারি? আমার বড্ড ইচ্ছে করে। না বৌমা, সে হলো গাঁয়ের বাইরে মাঠে, সেখানে কেউ যায় না। আচ্ছা দিদি গেলি? তোমার দিদি যায় না তো? যদি আমি তার ব্যবস্থা করি? সেখানে গিয়ে তুমি কি করবে? আমার ভালো লাগে। দুটো ভালো কথা কেউ বলে না এই গায়ে, তবুও একটু গান হয়, ভালো বই পড়া হয়, আমার বড্ড ভালো লাগে। তোমার শ্বশুর বাড়িতে শাশুড়ি কি তোমার স্বামীর মত নিয়েছ? উনি মত দেবেন। মা মত দেন কি না দেন, বুড়ি বড় ঝানু, না দিলে তো বই গেল। আমি যাব ঠিক। ছি, ওই তো তোমার দোষ বৌমা, অমন করতে নেই। আপনার মুখে শাস্ত্র পাঠ শুনবার বড্ড ইচ্ছে আমার। পরে একটু অভিমানের সুরে বললে, তা তো আপনি চান না, সে আমি জানি। কি জানো? আপনি পছন্দ করেন না যে আমি সেখানে যাই। সে কথা আবার কি করে তুমি জানলে? আমি জানি। আচ্ছা, তোমার দিদি যদি কখনো যায় তবে যেও। যা মন যায় তা করা কি খারাপ? প্রশ্নটি বড় অদ্ভুত লাগলো ভবানীর। বললেন, তোমার বয়স হয়েছে বৌমা, খুব ছেলে মানুষ নও, তুমিই বোঝো।
যা ভাবা যায় তা কি করা উচিত? খারাপ কাজও তো করতে পারো। পাপ হয়? হয়, তবে আর করব না। আপনি যখন বলছেন তখন সেটাই ঠিক। তুমি বুদ্ধিমতী, আমি কি তোমাকে বলবো? আপনি যা বলবেন আমার কাছে তাই খুব বড় ঠাকুরজামাই। আমি অন্য পথে পা দিতে দিতে চলে এলাম শুধু দিদির আর আপনার পরামর্শে। আপনি যা বলবেন, আমার দুঃখ হলেও তাই করতে হবে, সুখ হলেও তাই করতে হবে। আমার গুরু আপনি। আমি কারো গুরু ফুরু নই বৌমা, ওসব বাজে কথা। আপনি দো ভাজা চিড়ে খাবেন নারকোল কোড়া দিয়ে? কাল এনে দেবো, নতুন চিড়ে কুটিছি। এনো বৌমা। এই সময় খোকা খেলা করে বাড়ি ফিরে এলো। মাকে বললে, মা নদীতে যাবে না? ওর মা বললে, তুই কোথায় ছিলি এতক্ষণ? কপাটি খেলছিলাম হাবুদের বাড়ি। চলো যাই। আমি ছুটে এলাম সেই জন্যই, এসে ইংরেজি পড়বো, পড়তে শিখে গিয়েছি। প্রায় সন্ধ্যার আগে ভবানী দুই স্ত্রী ও ছেলেকে নিয়ে নদীর ঘাটে যান। সকলেই সাঁতার দেয় গা হাত পা ধুয়ে, তারপর ভগবানের উপাসনা করে। খোকা এই নদীতে গিয়ে স্নান ও উপাসনা এত ভালোবাসে যে প্রতি বিকেলে মাদের ও বাবাকে ওই নিয়ে যায় তাগাদা দিয়ে দিয়ে। আজও সে গেল ওদের নিয়ে। উপরন্তু গেল নিস্তারিণী। সে নাছড় বান্দা হয়ে পড়ল, তাকে নিয়ে যেতেই হবে। ভবানী নিয়ে যেতে চান না বাইরের কোনো তৃতীয় ব্যক্তিকে, তিনি অস্বস্তি বোধ করেন। ভগবানের উপাসনা এক হয় নিভৃতে, নতুবা হয় সমধর্মী মানুষদের সঙ্গে। তিলু বিশেষ করে তাকে অনুরোধ করলে নিস্তারিণীর জন্যে। সকলে স্নান শেষ করলে। শেষ সূর্যের রাঙা আলো পড়েছে ওপারের কাশবনে। সাঁই বাবলা ঝোপের মাথায় জলচর পক্ষীরা ডানায় রক্ত সূর্যের শেষ আলোর আবির মাখিয়ে পশ্চিম দিকের কোনো বিল বাঁওড়ের দিকে চলেছে, সম্ভবত নাকাশি পাড়ার নিচে সামটার বিলের উদ্দেশ্যে। ভবানী বললেন, বৌমা এদের দেখা দেখি হাত জোড় করো, তারপর মনে মনে বা মুখে বলো কিংবা শুধু শুনে যাও। ওম যো দেবায় অগ্নৌ যো অপ্সু যো বিশ্বং ভুবনং আবিবেশ যা ঔষধীষু যো বনস্পতিষু তস্मै দেবায় নমো নমঃ। যিনি অগ্নিতে, যিনি জলেতে, যিনি শোভনীয় ক্ষিতি তলেতে, যিনি তৃণতরু ফুল ফলেতে, তাহারে নমস্কার। যিনি অন্তরে, যিনি বাহিরে, যিনি যেদিকে যখন চাহিরে, তাহারে নমস্কার। খোকাও তার মা বাবার সঙ্গে সুললিত কণ্ঠে এই মন্ত্রটি গাইলে। তারপর ভবানী বাড়ুজ্যে বললেন, খোকা এই পৃথিবী কে সৃষ্টি করেছে? খোকা নাম তার অঙ্ক মুখস্থ বলবার সুরে বললে, ভগবান। তিনি কোথায় থাকেন? সব জায়গায় বাবা। আকাশেও? সব জায়গায়। কথা বলেন? হ্যাঁ বাবা। তোমার সঙ্গেও বলবেন? হ্যাঁ বাবা, আমি চাইলে তিনিও চান, আমা ছাড়া নন তিনি। এসব কথা অবশ্যই ভবানী শিখিয়েছেন ছেলেকে। ছেলেকে বিশেষ কোনো বৃত্ত তিনি দিয়ে যেতে পারবেন না। তার বয়স হয়েছে, এই ছেলেকে নাবালক রেখেই তাকে বিদায় নিয়ে চলে যেতে হবে মহাপ্রস্থানের পথে। কি জিনিস তিনি দিয়ে যাবেন একে? আজকের অবোধ বালক তার উত্তর জীবনের জ্ঞান বুদ্ধির আলোকে একদিন পিতৃদত্ত যে সম্পদকে মহামূল্য বলে ভাবতে শিখবে, চিনতে শিখবে, বুঝতে শিখবে। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস, ঈশ্বরের প্রতি গভীর অনুরাগ, এর চেয়ে অন্য কোনো বেশি মূল্যবান সম্পদের কথা তার জানা নেই। খুব বেশি বুদ্ধির প্যাঁচের দরকার হয় না, সহজ পথে সহজ হয়েই সে সহজের কাছে পৌঁছানো যায়। দিনের পর দিন এই ইছামতির তীরে বসে এই সত্যই তিনি উপলব্ধি করেছেন। সন্ধ্যায় ওই কাশবনে সাঁই বাবলার ডালপালায় রাঙা ঝোপটি ম্লান হয়ে যেত।
প্রথম তারাটি দেখা দিত তার মাথার উপরকার আকাশে, ঘুঘু ডাকত দূরের বাঁশ বনে, বনশিম ফুলের সুগন্ধ ভেসে আসতো বাতাসে। তখনই এই নদী তটে বসে কতদিন তিনি আনন্দ অনুভূতির পথ দিয়ে এসে তার মনের গহন গভীরে প্রবেশ করতে দেখেছিলেন এই সত্যকে, এই চির পুরাতন অথচ চিরনবীন সত্যকে। বুঝেছেন এই সত্যটি যে ভগবানের আসল তত্ত্ব শুধু স্বরূপে সীমাবদ্ধ নয়, স্বরূপ ও লীলাবিলাস দুটো মিলিয়ে ভগবত তত্ত্ব, কোনোটা ছেড়ে কোনোটা পূর্ণ নয়। এই শিশু, এই নদী তীর সেই তত্ত্বেরই অন্তর্ভুক্ত জিনিস, সে থেকে পৃথক নয়, সেই মহা একের অংশ মাত্র। নিস্তারিণী খুব মুগ্ধ হলো। তার মধ্যে জিনিস আছে, কিন্তু গৃহস্থ ঘরের বউ, শুধু রাঁধা খাওয়া ঘর সংসার নিয়েই আছে। কোনো একটু ভালো কথা কখনো শোনে না, এমন ধরনের ব্যাপার সে কখনো দেখেনি। তিলুকে বললে, দিদি আমি আসতে পারি? কেন পারবি নে? ঠাকুর জামাই আসতে দেবেন না? তোকে মারবে এখন। আমার বড্ড ভালো লাগলো আজ। কে সব কথা এখানে শোনাবে দিদি? আমার জন্য শুধু ঝেঁটা আর লাথি, শুধু শাশুড়ির গালাগাল দুবেলা, তাও কি পেট ভরে দুটো খেতে পাই? হ্যাঁ, পাপ করেছি, স্বীকার করছি, তখন বুদ্ধি ছিল না। যা করেছি তার জন্য ভগবানের কাছে বলি, আমারে আপনি যা শাস্তি হয় দেবেন। থাক ওসব কথা, তুই রোজ আসবি যখন ভালো লাগবে। ঠাকুর জামাই দেবতার তুল্য মানুষ, এ দিগরে অমন মানুষ নেই। আমার বড্ড সৌভাগ্য যে তোমাদের সঙ্গ পেলাম। ঠাকুর জামাইকে একদিন নেমন্তন্ন করে খাওয়াতে বড্ড ইচ্ছে করে। তা খাওয়াবি, ওর আর কি। আমার যে বাড়ি সেরকম না, জানোই তো সব। লুকিয়ে লুকিয়ে একটু তরকারি নিয়ে আসি, কেউ জানতে পারে না। জানলি কত কথা উঠবে। আমাকে কি নীলুকে সেই সঙ্গে নেমন্তন্ন করিস, কোনো কথাই আর উঠবে না। ওরা ঘাটের ওপরে উঠেছে, এমন সময় দেখা গেল সেই পথ বেয়ে রামকানাই কবিরাজ এদিকে আসছে। রামকানাই ভিন গাঁ থেকে রোগী দেখে ফিরছেন, খালি পা, হাঁটু অবধি ধুলো, হাতে একটা জড়িবুটি ওষুধের পুঁটুলি। তিলু পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে, দেখা দেখি নিস্তারিণীও করলে। রামকানাই সংকুচিত হয়ে বললে, ও কি, ও কি দিদি, ও সব করো না, আমার বড্ড লজ্জা করে। চলো সবাই আমার কুঁড়েতে। আজ যখন বাণিজ্য মশাইকে পেয়েছি, তখন সন্ধ্যেটা কাটবে ভালো। রামকানাই চক্রবর্তী থাকেন চরপাড়ায়। এই গ্রামের উত্তর দিকের বড় মাঠ পার হলেই চরপাড়ার মাঠ। তিলু নিস্তারিণীকে বললে, তুই ফিরে যা বাড়ি, আমরা যাচ্ছি চরপাড়ার মাঠে। আমিও যাব। তোর বাড়িতে কেউ বকবে না? বকলে তো বই গেল, আমি যাব ঠিক। চলো, ফিরতে কিন্তু অনেক রাত হবে বলে দিচ্ছি। তোমাদের সঙ্গে গেলি কেউ কিছু বলবে না, বললিও আমার তাতে কলা, ওসব মানি না আমি। অগত্যা ওকে সঙ্গে নিতেই হলো। রামকানাইয়ের বাড়ি পৌঁছে সবাই মাদুর পেতে বসলো। রামকানাই রেড়ির তেলের দোতলা প্রীদিম জ্বাললেন, তারপর হাত পা ধুয়ে এসে বসে সন্ধ্যান্নিক করলেন। ওদের বললেন, একটু কিছু খেতেই হবে। কিছুই নেই, দুটো চাল ভাজা। মা লক্ষ্মীরা মেখে দেবে না আমি দেব? সামান্য জলযোগ শেষ হলে রামকানাই নিজে চৈতন্য চরিতামৃত পড়লেন এক অধ্যায়, গীতা পাঠ করলেন ভবানী। একখানা হাতের লেখা পুঁথি জলচৌকির উপর সযত্নে রক্ষিত দেখে ভবানী বললেন, ওটা কিসের পুঁথি? ভাগবত? না, ওখানে মাধব নিদান, আমার গুরুদেবের নিজের হাতে নকল করা পুঁথি। আয়ুর্বেদ শাস্ত্রটা যে জানতে চায় তাকে মাধব নিদান আগে পড়তে হবে। বিজয় রক্ষিত কৃত টিকা সমেত পুঁথি ওখানা। বিজয় রক্ষিতের টিকা দুষ্প্রাপ্য। আমার ছাত্র নিমাইকে পড়াই, সে কদিন আসছে না, জ্বর হয়েছে। পুঁথিখানা রামকানাই ভবানীর সামনে মেলে ধরলেন। মুক্তোর মতো হাতের লেখা, 50-60 বছর আগেকার তুলট কাগজের পাতায় এখনো যেন জল জল করছে। পুঁথির শেষের দিকে সেকেলে শ্যামা সঙ্গীত,
এগুলি বোধহয় গুরুদেব ঈশ্বর মহানন্দ কবিরাজ স্বয়ং লিখেছিলেন। ভবানীর অনুরোধে তা থেকে একটা গান গাইলেন রামকানাই, খুব খারাপ গলায়। ন্যাংটা মেয়ের এত আদর জটে বেটা তো বাড়ালে, নইলে কি আর এত করে ডেকে মরি জয় কালী বলে। তারপর ভবানীও গাইলেন একখানা কবি দাশরথী রায়ের বিখ্যাত গান, শ্রীচরণে ভার একবার গা তোলো হে অনন্ত। রামকানাই কবিরাজের বড় ভালো লাগলো গান শুনে। চোখ বুজে বললেন, আহা কি অনুপ্রাস, উঠে 12 ভুবন জীবন, এ পাপ জীবনের জীবনান্ত, আহা আহা। উৎসাহ পেয়ে ভবানী বাণুজ্যে তিলুকে দিয়ে আর একখানা গান গাওয়ালেন দাশরথী রায় কবির, ধনী আমি কেবলে নিদানে। তিলুর গলা মন্দ নয়। রামকানাই কবিরাজ বললেন, আগে চমৎকার লিখছে দাশরথী রায়, কোথায় বাড়ি এর? না, এমন অনুপ্রাস, এমন ভাষা কখনো শুনিনি। বাহ বাবা, ও হে ব্রজাঙ্গনা কি করো কৌতুক, আমারই সৃষ্টি করা চতুর্মুখ, হরি বৈদ্য আমি হরিবারে দুঃখ, ভ্রমণ করি ভুবনে। আমাকে লিখে দেবেন গানটা? ঈশ্বর দত্ত ক্ষমতা না থাকলে এমন লেখা যায় না। আহা হা। ভবানী বললেন, বাড়ি বর্ধমানের কাছে যেন কোথায়। ও বছর পাঁচালি গাইতে এসেছিলেন উলোতে বাবুদের বাড়ি। এ গান আমি সেখানে শুনি, খোকার মাকে আমি শিখিয়েছি। আর 2-1খানা গানের পর আসর ভেঙে দিয়ে সকলে জ্যোৎস্নার মধ্যে দিয়ে পাঁচপোতা গ্রামের দিকে রওনা হলো। চরপাড়ার বড় মাঠটা জ্যোৎস্নায় ভরে গিয়েছে, খালের জল চকচক করছে চাঁদের নিচে। ভবানী বাণুজ্যে খালটা দেখিয়ে বললেন, ওই দেখো তিলু, তোমার দাদা যখন নীলকুঠির দেওয়ান তখন এই খালের বাঁধাল নিয়ে দাঙ্গা হয়, তাতে মানুষ খুন করে নীলকুঠির লেঠেলরা, সেই নিয়ে খুব হাঙ্গামা হয় সেবার। হঠাৎ একটা লোককে মাঠের মধ্যে দিয়ে জোরে হেঁটে আসতে দেখে নিস্তারিণী বলে উঠল, ও দিদি, কে আসছে দেখো। ভবানী বললেন, বড্ড নির্জন জায়গাটা, দাঁড়াও সবাই একটু। লোকটার হাতে একখানা লাঠি, সে ওদের দিকে তাক করেই আসছে, এটা বেশ বোঝা গেল। সকলেরই ভয় হয়েছে তখন লোকটার গতিক দেখে। খুব কাছে এসে পড়েছে সে তখন। নিস্তারিণী বলে উঠল, ও দিদি, খোকার হাত ধরো, ঠাকুর জামাই এগোবেন না। লোকটা ওদের সামনে এসে দাঁড়ালো। পরক্ষণেই ওদের দিকে ভালো করে তাকিয়ে দেখেই বিস্ময় ও আনন্দের সুরে বলে উঠল, হে কি দিদিমণি, ঠাকুর মশাই যে, এই যে খোকা। তিলুও ততক্ষণে লোকটাকে চিনেছে, বলে উঠল, হলা দাদা, তুমি কোত্থেকে? হলা পেকে কি যেন একটা ভাব গোপন করে ফেললে সঙ্গে সঙ্গে। ইতস্তত করে বললে, ওই জাতি ছিলাম চড়পাড়ায়, মর এই তো এই তো, দাঁড়ান সবাই, পায়ের ধুলো দেন একটুখানি। হলা পেকের কিন্তু সে চেহারা নেই। মাথার চুল সাদা হয়ে গিয়েছে কিছু কিছু, আগের তুলনায় বুড়ো হয়ে পড়েছে। তিলু বললে, এতকাল কোথায় ছিলে হলা দাদা, কতকাল দেখিনি। হলা পেকে বললে, সরকারের জেলে। আবার জেলে গেলে কেন? হবিবপুরের বিশ্বাসদের বাড়ি ডাকাতি হয়ে ফাঁড়ির দারোগা মরে আর অঘরমুচিকে ধরে নিয়ে গেল, বললে তোমরা করেছো। করনি তুমি সে ডাকাতি? করনি? হলা পেকে চুপ করে রইল। তিলু ছাড়বার পাত্রী নয়, বললে, তুমি নির্দোষী? না, করেলাম। অঘর দাদা কোথায়? জেলে মরে গিয়েছে। একটা কথা বলবো? কি? আজ কি মনে করে লাঠি হাতে আমাদের দিকে আসছিলে এই মাঠের মধ্যে? ঠিক কথা বলো, যদি আমরা না হতাম। হলা পেকে নিরুত্তর। তিলু মোলায়েম সুরে বললে, হলা দাদা। কি দিদি? চলো আমাদের বাড়ি, এসো আমাদের সঙ্গে। হলা পেকে যেন ব্যস্ত সমস্ত হয়ে উঠে বললে, না, এখন আর যাব না দিদি,
তোমার পায়ের ধুলোর যোগ্যী নয় মুই, মরে গেলি মনে রাখবে তো দাদা বলে। খোকার কাছে এসে বললে, এই যে, ও মা, এসো আমার খোকা ঠাকুর, আমার চাঁদের ঠাকুর, আমার সোনার ঠাকুর, কত বড়টা হয়েছ, আজ চেনাই যায় না। বেঁচে থাকো, বেঁচে থাকো, আহা হা, বেঁচে থাকো, নেকাপড়া শেখো বাবার মতো। খোকাকে আবেগ ভরে বুকে ঝরিয়ে ধরে আদর করলে হলাপেকে। তারপর আর কোনো কিছু না বলে, কারো দিকে না তাকিয়ে মাঠের দিকে হন হন করে যেতে যেতে জ্যোৎস্নার মধ্যে মিলিয়ে গেল। খোকা বিস্ময়ের সুরে বললে, ও কে বাবা? আমি তো দেখিনি কখনো, আমায় আদর করলে কেন? নিস্তারিণীর বুক তখনও যেন ঢিপ ঢিপ করছিল। সে বুঝতে পেরেছে ব্যাপারটা, সবাই বুঝতে পেরেছে। নিস্তারিণী বললে, বাবা, যদি আমরা না হতাম, জনপ্রাণী নেই মাঠের মধ্যে। সকলে আবার রওনা হলো বাড়ির দিকে। কাঠঠোকরা ডাকছে আমজামের বনে, বন মোর্চের ঘন ঝোপে জোনাকি জ্বলছে। বড় শিমুল গাছটায় বাদুরের দল ডানা ঝটপট করছে। দু চারটে নক্ষত্র এখানে ওখানে দেখা যাচ্ছে এই জ্যোৎস্না ভরা আকাশে। ভবানী বাড়ু যে ভাবছিলেন আর একটা কথা, এই হলাপিকে খারাপ লোক, খুন রাহাজানি করে বেড়ায়, কিন্তু এর মধ্যেও সেই তিনি। এ কোন হলাপেকে? এরা খারাপ, নিস্তারিণী খারাপ। এদের বিচার কে করবে? কার আছে সে বিচারের অধিকার? এক মহা রহস্যময়, মহা চৈতন্যময় শক্তি সবার অলক্ষ্যে, সবার অজ্ঞাতসারে সকলকে চালনা করে নিয়ে চলেছেন। কিলিয়ে কাঁটাল পাকান না তিনি। যার যেটা সহজ স্বাভাবিক পথ, সেই পথেই তাকে অসীম দয়ায় চালনা করে নিয়ে যাবেন সেই পরম কারুণিক মাতৃরূপা মহাশক্তি। এই হলাপেকে, এই নিস্তারিণী, কাউকে তিনি অবহেলা করবেন না। সবাইকে তার দরকার। জন্ম জন্মান্তরের অনন্ত পথহীন পথে অতি নীচ পাপীরও হাত ধরে অসীম ধৈর্যে, অসীম মমতায় তিনি স্থির লক্ষ্যে পৌঁছে দেবেন। তার এই ছেলের প্রতি যে মমতা, তেমনি সেই মহাশক্তির মমতা সমুদয় জীবকুলের প্রতি। কি চমৎকার নির্ভরতার ভাব সেই মুহূর্তে ভবানী বাড়ুজ্য মনের মধ্যে খুঁজে পেলেন সেই মহাশক্তির ওপর। কোনো ভয় নেই, কোনো ভয় নেই, মা ভই। স্তনন্ধয়ানাং স্তনদুগ্ধ পানে, মধুব্রতানাং মকরন্দ পানে। নেই কি তিনি সর্বত্র? নেই কোথায়? শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ইছামতি ৫৫ পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।